তোমাকে একটা ছবি দেখাবো, তুমি ছবিটা দেখে চিনতে পারো কিনা দেখো তো না। আমি কিছু হয়েছে অত্যাচার করছিল, অত্যাচার করছে। মাথায় কি ফেরে ফুটে দিছিল বাড়ি দিয়ে এরকম? হ্যাঁ, ছোটবেলা থেকে ফ্যামিলির ওভাবে কোনো আদর পাই নাই তো, তো আমি আমার মাকে কোনোদিন ওভাবে মা বলে ডাকিনি। আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটা আপডেট পর্ব। এই পর্যায়ে চলে যেতে চাচ্ছি দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম, বৃষ্টি কেমন আছো? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার সঙ্গে কেউ আসে নাই? না। একা একা? হ্যাঁ। আচ্ছা, আমি একটু বসি তোমার সেই ফুল টাকার জন্য, আমাদের জন্য। জি আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা তো এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি এখন পর্যন্ত, তুমি তো জেনেছো কোথায় না? আমরা তো ফোন দিয়ে তোমাকে জানিয়েছি কবে কীভাবে এখান থেকে প্রচার হওয়ার পরে কী হলো আমাকে একটু বলো তো। মানে ভিডিওটা প্রচার করে যাওয়ার পরে কী হয়েছে, তুমি একটু চাইলে আমার দিকে ঘুরে বসতে পারো। হ্যাঁ বলো কী হয়েছে, কোনো কিছু হয়েছে? ভিডিওটা প্রচার না। তোমাকে ফোন দিয়ে জানানো হয়েছে অফিস জি থেকে? আমাকে জানানো হয়েছিল। কবে জানানো হয়েছে? 2 দিন আগে জানানো হয়েছিল। মানে ভিডিও প্রচারের দিনই কি আমরা জানাতে পেরেছি নাকি তারও? যখন ভিডিওটা ছাড়া হয়েছিল তখনও জানানো হয়েছিল, এরপরে আমাকে জানানো হয়েছিল যে আজকের তারিখে আসতে হবে। আচ্ছা, তুমি নিজে থেকে যোগাযোগ করেছো? জি আমি নিজে থেকেও যোগাযোগ করেছি। কার সাথে যোগাযোগ করেছো? ওই ভাই, একটা ভাইয়ের সাথে, মানে নামটা আমি বলতে পারছি না। কোন ভাইয়া এটা বলো তো? ওই যে ফোনটা যে ভাইয়া ধরে। মানে আমাদের অফিসে? হ্যাঁ, হ্যাঁ। না না ওনার না, মানে আমি বলতে চাচ্ছি তোমার ফ্যামিলির কারোর সঙ্গে তোমার না না যোগাযোগ? না, আমার ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ হয় নাই। না। আচ্ছা, তো এখন আসলে তোমার গার্ডিয়ান কারা? মানে ঢাকা শহরে কেউ কি তোমার কোনো গার্ডিয়ান আছে, কোনো দায়িত্ব না, নিয়েছে এরকম কেউ না, আছে? আমার দায়িত্ব কেউ নেয়নি ওভাবে এখনো। তো তুমি তো বনানীতে বোধহয় একটা জায়গায় কাজ করো জি, না? থাকি, মানে ওনারা অনেক কথা বলেছে, মিডিয়া নাকি খারাপ, মিডিয়ার সম্বন্ধে অনেক কিছু বলেছে। আচ্ছা, তো এখন এই যে তুমি যে মিডিয়াতে ফেস করতেছো, তুমি যদি ফ্যামিলির কাছে যাবা, এখন তুমি তাহলে কি কি করবা এরপরে? এরপর আমি আমার ফ্যামিলি পাওয়ার পরে হয়তো আমি সাথে সাথে ব্যাক করতে পারবো না দেশে, সেটা আমার ফ্যামিলির সাথে মানে যোগাযোগ রাখতে হবে। তো ওদের বর্তমানে তুমি যেখানে আছো ওখানে থাকতে পারবা? হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো। আচ্ছা, সো আমি এখন যেটা পাচ্ছি তোমার বর্তমান ঠিকানা হচ্ছে বনানী রোড 9 নম্বর ওয়ার্ড, বনানী, ঢাকা, রাইট? জি। তুমি এখানে কি করো? আমি এখানে রান্না বান্না করি, ওনাদের বাসায়? জি, ওনাদের বাসায় কাজ করি। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, যেহেতু এই বাসাটা ওনার বাসা না, মানে আমাদের জান্নাতুল ফেরদৌস বৃষ্টির বাসা না, এবং এই বাসাতেও আসলে হেল্পিং হ্যান্ড হিসেবে আছে, সুতরাং আমাদের এই ভিডিও দেখে কেউ এই বাসাতে গিয়ে পোকো করবেন না, দয়া করে বাসায় গিয়ে এর খোঁজ করারও চেষ্টা করবেন না। যদিও অনেকে দায়িত্ব নিতে চেয়েছেন লেখাপড়া, বা অনেকে হয়তো গুড মাইন্ড নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করবেন, সো এটা করবেন না, এবং এটা করলে হয়তো সমস্যা হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ ধরো এই যে আমাদের র্যান্ডম স্ট্রেঞ্জার যারা আছে তারা যদি এই ভিডিওর মাধ্যমে গিয়ে তোমার মালিকের বাসায় গিয়ে যদি ডিস্টার্ব করা শুরু করে, তাহলে এটা আমারই প্রবলেম হবে। প্রবলেম হবে না? হ্যাঁ, আমারই প্রবলেম হবে। সো আমরা যেটা করি, জি। এক্স্যাক্টলি আমার ম্যাম বাংলাদেশে নেই, কারণ উনি আমেরিকায় গেছে, বিদেশে। তো উনি বিদেশ থেকে অনেক কিছু ফেস করছে, বলতেছে তুমি একটা মেয়ে মানুষ হয়ে মিডিয়ায় যাচ্ছ, এটা তো মেয়েদের হিসাবে ভালো না। না, উনি হয়তো বোঝেন না এই বিষয়টা, উনি তুমি কেন এসছো, যাই হোক ওনাকে আমরা কথা নাইবা বলি। তাহলে আমি এখানে একটা কথা বলি যে এই যে বাসার ঠিকানাটা দিলাম আমরা, এই বাসার ঠিকানাটা মিউট করে দিয়েছি, শুধু বনানী আমরা বলছি, বনানীর কোথায় বা কি অবস্থা সেটা আমরা বলছি না, ওর বর্তমান ঠিকানাটা। আর দাবি করা পরিবারের ঠিকানা যেটা পাচ্ছি, পাহাড় ভাঙ্গা 4 নম্বর ওয়ার্ড, আখাননগর, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। সো তুমি তো বলছো পাহাড় ভাঙ্গা, আখাননগর, ঠাকুরগাঁও সবই মিলে গেছে। কাউকে দেখলে চিনবা? চিনতে পারবো, কিন্তু আমি একটু যাচাই বাছাই করে নিতে চাই। ডেফিনেটলি, তুমি তো অবশ্যই যাচাই বাছাই করবে, আমিও চাই তুমি যাচাই বাছাই করো। সো থ্যাংক ইউ ফর দ্য ফ্লাওয়ার্স। খুব সুন্দর ফুল নিয়ে এসছে আমাদের জন্য। এটা হচ্ছে লিলি, আমি যদি ভুল না বলে থাকি, এবং এটার খুব সুন্দর স্মেল হয়। বেসিক্যালি আপনার জন্যই আনা হয়েছে, আমি আপনার হাতে উঠা দিতে চাই। আচ্ছা, আমি শেষের দিকে তোমার কাছ থেকে নিব, আমার হাতে এখন ক্যামেরা। আচ্ছা, ঠিক সো এইটা হচ্ছে লিলি, এবং এটার খুব সুন্দর স্মেল হয়। এটা বাংলাদেশে হয় কিনা আমি ঠিক জানি না, এই ফুলটা হয়তো অনেকেই চিনবেন আপনারা। এত সুন্দর স্মেল হয়, এবং এটা প্রায় 7 থেকে 8 দিন থাকে, নষ্ট হয় না। আর বাকিগুলো তো চিনে নি, জারভেরা, গোলাপ। ঠিক আছে, আসো তুমি, চলো ভিতরে বসো। আমরা তো আগের দিন ছোট স্টুডিওতে বসছিলাম, জি। এটা আমাদের একটু বড় স্টুডিও। হ্যাঁ, তো তুমি এখানেই বসবা, ফোনটা মিউট করে রাখতে হবে, ঠিক আছে? ফোনটা ইস্যু করা আছে। ওকে, এখানে কাজ হচ্ছে তুমি স্টুডিওতে থাকবা সাউন্ড প্রুফ অবস্থায়, ভিতর বাইরে থেকে কিছু শোনা যাবে না। আমরা লক করে দিব স্টুডিও, এবং তোমার যারা রিলেটিভ তারা যা দাবি করে এসছে জি ওনাদের সাথে তুমি বাইরে কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, তুমি দু একটা ভিডিও দেখেছো আমাদের? জি দেখেছি। ও সো ইউ হ্যাভ আইডিয়া। আমি আপনাকে অনেক বছর, বলতে গেলে আমি অনেক দিন ধরে দেখি আপনাকে। আমি আগে, সব থেকে আগে নেক্সাস টেলিভিশন, নেক্সাস টেলিভিশনে। তো তাহলে তুমি একটু বসো এখানে, জি, আমি ওকে। দেখছি কি হচ্ছে। ওকে, আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা।
চলে আসুন। ভাই বসুন। একটু পরিচিত হয়ে সবার সঙ্গে, হ্যাঁ? আপনার নাম কি ভাই? লিটন। লিটন। আপনি কি হন সম্পর্কে? খালাতো ভাই। জান্নাতুল ফেরদৌস বৃষ্টির আপন খালাতো ভাই? জি। আপন। আপনার মায়ের নাম কি? লিলি। লিলি। ওকে, লিলির কথা বলছে? ঠিক আছে, সমস্যা নেই, দেখতেছি। আপনার পরিচয় ভাইজান? মেহেদি হাসান। কি হন আপনি? আসলে এলাকাবাসী, আমার এলাকার ফুফাতো বোন হয়ে আর কি। পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। আর আমি বিশেষ করে উত্তরায় থাকি, তো আমি আসবো ঢাকায়, ওই জন্য। ওকে, আমাদেরকে হ্যাঁ। সাথে নিয়ে আসেন। গ্রেট, গ্রেট, বিউটিফুল। ওকে। আমার নাম হচ্ছে লাবণী আক্তার, লাবণী, কি হও তুমি? ছোট বোন হই। আপন ছোট বোন? হ্যাঁ, ওকে। কত বছর ধরে তোমার বোনের সাথে যোগাযোগ নাই? 12 বছর ধরে। তুমি জানো কোথায় ছিল? হ্যাঁ, কোথায়? এইদিকে ঢাকায় যে কোথায় আসলে আমি জানি না। তুমি জানো না তুমি? তোমার বয়স কত? কিছু পড়াশোনা করতেছো তুমি এখন? হ্যাঁ, কিসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ো, আচ্ছা। তো কিছু বয়স না। আপনার নাম কি চাচি? মাহমুদা বেগম। আপনি কি হন? খালা, আপন খালা? আপন খালা বড়। ওর মা কি বেঁচে আছে? আমাদের এই যে জান্নাতুল ফেরদৌস আসিল বৃষ্টি? যে 1 বছর থেকে নাই, কোথায়? হারাই গেছে। 4 আগস্ট থেকে উনি নিখোঁজ আর কি। যে মানসিক আন্দোলনের সমস্যা সময় ছিল? মানসিক সমস্যা ছিল, উনি তো বাসায় আসতো অনেক রাত্রে আর কি। তখন ওই যে আন্দোলনের সময় উনি 4 আগস্ট থেকেই, তখন থেকেই নিখোঁজ। মানে 4 আগস্টে আমাদের ঠাকুরগাঁয়ে অনেক গুলাগুলি হয়েছিল, আর উনি তো ওই যে শহরের রাস্তাঘাটেই চলাফেরা করে, কখন কি হয়েছে তখন থেকে আর ওনার খোঁজ খবর পাওয়া যায় না। আস্তে আস্তে করতো না? আচ্ছা, তুমি একটু বলো তো বাবা, কি হয়েছে? মানে তোমার বোনটাকে তুমি ছোটবেলায় ওকে কোথায় দিছিল কিছু জানো তুমি? আমি তো এগুলো বলতে পারবো না। বলতে পারবে না। তোমার কয় ভাই বোন? 2 বোন। তার মানে তুমি আর ও? হ্যাঁ, তুমি থাকো কার কাছে এখন? আমার খালার কাছে। খালার কাছে। তোমার বাবা কোথায়? জানি না কোথায় যে আছে। তোমারও বাবার সাথে যোগাযোগ নাই? বাবা কি রিশ করে গেছে? না, ওনার বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছে, ছোটবেলায় ওনাদেরকে মানে রেখে চলে গেছে। আপনি যোগাযোগ করতে আমরা পারছেন? যোগাযোগ করতে পারি। আপনি যোগাযোগ করতে পারেন? আচ্ছা, আপনি একটু আমাকে বলেন যে কিভাবে কি হয়েছে। জি, আমরা যখন ভিডিও পাবলিশ করি, উনি আমাদের বেসিক ভিডিওতে যিনি গেস্ট ছিল, ওনার নাম হচ্ছে বৃষ্টি। উনি আমাদেরকে বলেছে ওনার বাড়ি হচ্ছে এগুলো আমি জানি, আপনি ঠাকুরগাঁও, কানেক্ট করছেন কিভাবে এটা বলেন। হ্যাঁ, আখানগর হ্যাঁ, এবং পাহাড়ভাঙ্গা গ্রাম। জি। তো আখানগর আমরা একটা ইউনিয়ন পাই, ওইখানকার ইউনিয়ন পরিষদে প্রথম অবস্থায় ফোন দেওয়া হয়, বেশ কয়েকজন মেম্বারকে ফোন দেওয়া হয়। এর মধ্যে একজন মেম্বার, ওনার নাম হচ্ছে ফয়জুল ইসলাম মেম্বার, উনি এই পরিবারকে চিনেন। আচ্ছা। এবং চিনে উনি হচ্ছে গ্রাম পুলিশকে দিয়ে ওনার মামা যিনি আছে, নাম হচ্ছে জয়নাল, ওনাকে ডেকে নিয়ে আসেন। জয়নাল সাহেব? হ্যাঁ, আচ্ছা। ডেকে নিয়ে এসে মানে নাম্বার দেয়, তারপরে এইভাবে সম্ভবত। জয়নাল সাহেব আসেন আজকে? জি না। আর আপনি যেটা বলেছেন যে কে ভালো বলতে পারবে, উনি ভালো বলতে পারবেন। আচ্ছা, খালা? ওনার নাম হচ্ছে লিটন, উনি হচ্ছে খালাতো ভাই। উনি ভালো বলতে পারবেন? কেন ভাই আপনি ভালো বলতে পারবেন বলতে? বোঝান তো কি হয়েছে? আমার বাবা তাকে দিয়ে গেছে। আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে গত ডিসেম্বরে। আহা, তো বাবা যোগাযোগ করে নাই কেন? আমার বাবা তো যোগাযোগ করতো, তার আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে এই মেয়ে অন্য কোথাও চলে গেছে। আচ্ছা, তারপর থেকে তার সাথে কারোর সাথে যোগাযোগ নেই। মানে ওই বাসাতেই থেকে চলে গেছে, তারপর থেকে যোগাযোগ? হ্যাঁ জি, ওর ফোন নাম্বার কারো রাখেনি, ইভেন ওর বোন, ওর খালা, মানে আমরা কারোর সাথে যোগাযোগ করেনি। আচ্ছা, এখন আপনার বাবা জীবিত অবস্থায় কি ও যে বাসায় ছিল সে বাসা থেকে টাকা পয়সা নিয়েছে? জি, আমি ওনার সাথে কথা বলেছি, এই মানে ওর যে কাজ করছে হ্যাঁ। এর কোনো টাকা পয়সা নেই। মানে ওর কথা হচ্ছে যে আমি স্যারের সাথে কথা বলছি, আমি দেখেন আমি নিজেও বিসির সাথে গত 7 বছর ধরে নো কন্ট্যাক্ট, আচ্ছা, কোনো কন্ট্যাক্ট নেই তার সাথে। কে উনি? ভিসি? জি না, আপনি কার সাথে যোগাযোগ নাই বললেন? বৃষ্টির সাথে। না, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি বৃষ্টি ভিডিওটা পুরোটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। ওখানে ও বলেছে যে প্রায় 2,61,000 টাকা পায়। পাবে। তো একটা যেটা হতে পারে যে এই টাকাটা এমন হতে পারে যে আপনার পরিবারকে পাঠিয়ে দিয়েছে আমি ওনার সাথে কালকে কথা বলছি, ইভেন আমি আসার আগে কথা বলছি। টাকাটা উনি দিছে? বলছে আমার বাবাকে কোনো টাকা দেয় নাই, আমার বাবা শুধু আসতো, শুধু যাওয়া আসার। এটা বলছে যে বৃষ্টির বাবদ যে কাজ করছে ওই মারফতে কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই। আচ্ছা, তাহলে এই টাকাটা তো ওনার কাছ থেকে পাওয়াই হ্যাঁ, যায়। উনি বলছে আমাকে যে ও যখন বাসা থেকে পালায় যায় তখন নাকি ওনার বাসা থেকে, এটা উনি বলতেছে, হ্যাঁ। যার বাসায় ছিল আমার বাবা রেখে গেছিল, উনি বলতেছে যে বাসা থেকে ওনার ওয়াইফের 30,000 টাকা নিয়ে গেছে, ইভেন আরো অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। ওকে। এটা উনি নাকি ইভেন আপনার হচ্ছে কোথায় যেন বলবো, নতুন বাজার থানায়, ভাটারা থানায় একটা মামলা করছে, এটা ওনার বৃষ্টিও বলছে, ইভেন আমাকে কালকে স্যারও বলছে। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো কোয়েরি নাই, কি হয়েছে না হয়েছে। বুঝতে পারছি। আমাদের মূল জায়গাটা হচ্ছে যে ওই যে ভদ্রলোককে নিয়ে কথা হচ্ছে তার পরিচয় কিন্তু আমরা আমাদের ভিডিওতে তুলে ধরি না, এই ভিডিওতেও তুলবো না। আমার জাস্ট একটু জিজ্ঞাসা ছিল আপনার কাছে যে আপনার বাবা এটা আসলে পেয়েছে কিনা। তো আপনি বললেন যে পায় নাই। এখন ও আসলে পরিবার খুঁজতে আসছে। পরিবার খুঁজতে আসলে যে লতায় পাতায় অনেক কথাই চলে আসে, যে কারণে আসা, কিন্তু এগুলো নিয়ে আমাদের কোনো কোয়েরি নাই। অবশ্যই আপনারা এগুলো আপনাদের মতো করে মিট আপ করে নিয়েন, ঠিক আছে? এখন আমরা দেখবো যে আসলে সে আপনাদের আত্মীয় কিনা, চিনতে পারে কিনা। আপনারা তো আগ্রহ নিয়ে আসছেন তাকে নেওয়ার জন্য। চাচি, এই যে আপনার তো মেয়েই হয় সম্পর্কে না? হ্যাঁ, ওনার মেয়েই বলতে গেলে ভিতরে আছে। হ্যাঁ, আমি ডাকলে ওইখানে গিয়ে কথাবার্তা বললেন, ঠিক আছে? আপনি কি তারা নিতে আসছেন? নিতে আছি। আচ্ছা, ঠিক আছে। আপনার স্বামী কি বেঁচে আছে? নাই।
ওনার সময় মারা গেছে। একাই ওনার মার একটা ছবি সংগ্রহ করতে পেরেছি। ও এটা ওর মা, ধরেন দেখি, এটা ধরেন, কাটটা ধরেন। এই যে ওর মা, এটা দেখলেও চিনতে পারে না। আপনারা কয় বোন? আইডি কার্ডে আমরা 3 বোন। 3 বোন। আরেক বোন বেঁচে আছে? ওই তো ও আপনার মা তো মারা গেছে না? না আমার মা বেঁচে বেঁচে আছে। আছে? আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে। আর ওই বোন তো পাগল হয়ে 1.5 বছর তো নাই। এই মেয়েটা ওই মেয়েটা আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে, মেয়েটা 3টা মেয়ে। আচ্ছা, মেয়ের বিয়ে শাদী দিয়েছেন, হ্যাঁ, এখন এটাও একটা মেয়ে, হ্যাঁ। আরেকটা মানে মেয়ে। সবাই আবার ওনার বাড়িতেই থাকে। সবাই ওনার বাড়িতে। ওনার মেয়ে ওইখানে থাকে, ওনার 3টা মেয়ে আছে, ওনার 3টা মেয়ে, ওনার মেয়ের আবার 3টা মেয়ে আছে। আচ্ছা, আমাকে একটা বলেন তো, এই যে পাওয়া গেছে, তা আপনারা খুশি না বেচার? খুশি। আচ্ছা, এটা আমি নিচ্ছি ভিতরে। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না। কিছু শোনা যায় না। তোমাকে একটা ছবি দেখাবো, তুমি ছবিটা দেখে চিনতে পারো কিনা দেখো তো। না, আমি কিছু চিনতে পারছি চিনতে পারতেছো না? না, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে রাখো ছবিটা, বসো। মার সম্পর্কে কোনো স্মৃতি আছে? মায়ের সাথে ছোটবেলার কোনো স্মৃতি আছে, যেটা যে কোনো স্মৃতি হোক না কেন? হ্যাঁ, আমার মায়ের সাথে হাঁটতে গিয়ে মানে একটা সাইকেল ছিল, ওখানে পা ঢুকাইতে মানা করেছিল। তো আমি সাইকেলে পা ঢুকাই দেওয়ার পর পাটা আমার কেটে যায়, তো এখানে 6টার মতন সেলাই লেগেছে। তোমার মাকে তুমি মানসিকভাবে অসুস্থ পেয়েছো ছোটবেলায়? এগুলো কিছু মনে না আছে? না না, এটা অনেক পরে আমি পেয়েছি। বাট অসুস্থ জানতা তুমি যে সে কি করতো? সে কাজ করতো, মানে মানুষের বাসায় কাজ না করতো। না না, আমার মানসিকভাবে অসুস্থ হয়ে কি করতো? সে পাগলের মতন করতো, মানে যেখানে ইচ্ছা সেখানে থুতু ফেলতো, তাকে খাবার দিলে খাবারের মধ্যে থুতু ফেলতো, খাবারগুলি ফেলে দিত, খেত না। ওকে। পরে পানি খেত না, মানে অনেক রকম মানুষের সাথে হাসতো, মানে উনি সারাক্ষণ হাসতো। এটা কেন হইতো, মানে এটা কেন হয়েছিল কিছু বের করা গেছে? লোকজন কি বলতো যে উনি এরকম হয়ে গেল কেন? ওনারা কিছু বলে নাই, কিন্তু আমি বলবো এটা হলো আমার বাবার ক্ষেত্রে হয়েছে, কারণ আমার বাবা অনেক তাকে মাথায় মেরেছে। তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, গাছের ডালগুলি দিয়ে মেরেছে, মাথা ফেটে গেছিল। তো ওটা আমার মা সেলাই করে নাই, 3-4 বার তার মাথা ফেটে গেছিল। ওকে। তো এগুলো মারধর করলে গ্রামের লোকজন ব্যবস্থা নিত না? চেয়ারম্যান মেম্বার যারা স্যার ব্যবস্থা নিত না? তারা কথা বলতে গেলে তাদেরকে মারধর করা শুরু করতে দিত আমার বাবা। যাই হোক, এগুলো তোমার স্মৃতি, কিন্তু এগুলো কতটুকু সত্য আমরা জানি না। এটা ওর ছোটবেলার স্মৃতি, এটা হচ্ছে বিষয়। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের অনুষ্ঠানে অনেক বিষয় একপাক্ষিক। আমরা আমাদের অনুষ্ঠানের ডিসক্লেমারে সবসময় কথাটা বলি যে এগুলো কোনো কিছু ইনভেস্টিগেটিভ শোনা। অনেক বিষয় চলে আসে যেগুলো আসলে অনেক সময় অনেক ধরনের মানে কোশ্চেন তৈরি করতে পারে, এবং এগুলোকে আমরা কখনোই প্রুফ হিসেবেও কোথাও ব্যবহার করতে না করি। যেমন ধরেন উনি যে কথাগুলো বললো, এগুলো আমি এখানে জিজ্ঞেস করলাম কেন, এই মেমোরিগুলার এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কি? এখন কথা হচ্ছে যে এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা হচ্ছে যখন এই গেস্টরা আসবে এখানে বাইরে থেকে, এই যে ছোটোবেলার ওর মেমোরিগুলো আছে সেগুলো ওর সাথে মেলানোর চেষ্টা করবে। এটা এমন না যে ওর বাবাকে আমরা অ্যাকিউজ করছি বা ওর মার সাথে কী হয়েছে সেগুলো নিয়ে আমরা আসলে ইনভেস্টিগেট করছি। হ্যাঁ, এক একজন এক এক রকমভাবে ভাবতে পারেন, কিন্তু আমাদের এখানে এইসব বিষয় মানে জিজ্ঞাসা করার যৌক্তিকতা হচ্ছে হলো এই মেমোরি যেটা, সেই মেমোরিটা ওনার যে আরও যারা আত্মীয় স্বজন আছে সেগুলোর সাথে মেলে কিনা। সো দেখা যাক তোমার জন্য কার আসছে। হ্যাঁ, নিয়ে আসি, আল্লাহ ভরসা। কেমন লাগতেছে? ভালো লাগছে, বাট নার্ভাস লাগছে, কারণ নার্ভাস লাগছে? কে না কে আসছে। দেখো না, তুমি কথা বলো, তোমার যদি, হ্যাঁ দেখা যাক কি হয়। আসেন আসেন আসেন, চাষি আসেন। ওই যে আসসালামু আলাইকুম। যাও। আসসালামু আলাইকুম। যাক, দুইজন দুই পাশে গিয়ে বসো। কথা বলেন চাষি যান। আমার মনে হচ্ছে আমি চিনতে পেরে গেছি। হ্যাঁ, আহারে জীবন। চিনছেন? কে? আমার বোন। আর উনি হচ্ছে আমার বড় খালা। ভাগে
আমার নাই, 1 বছর তো নাই, নানিও তো নানি মারা গেছে। নানিরটা তো আমি শুনছি, আমার ভাইয়েরটা তো আমি শুনি নাই। আপনার মা মারা গেছে কিনা এটা শিওর না, আপনার মা 1 বছর ধরে নাই। নাই, আমি আমার মায়েরটা শুনিনি কোনোদিন ওই পর্যন্ত। আপনার মা জুলাই আগস্টে যে আমাদের যে সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি হয়েছিল ওই সময়টা থেকে নিখোঁজ। কিন্তু আমার ঠাকুর গায়ে অসুখ, ঠাকুর গাতে বসতে প্রতিদিন অসুখ, প্রতিদিন যায়। আপনার মা শহরে যাইতো, ওখানে কি বোধহয় ভিক্ষা টিক্ষা কিছু একটা করতো, ওই শহরে গোলাগুলি হয়েছে, ওই সময়টা থেকে আপনার মা নিখোঁজ। আমার মা কি মারা গেছে নাকি আমার মা নিখোঁজ হয়ে গেছে আমরা জানি না, কারণ নিখোঁজ হয়ে যেত, যদি মারা যেত যায়নি। এটা আল্লাহ ভালো জানেন। এখন ওই সময়টা থেকে সে মিসিং। জীবন আসলে খুবই কঠিন। বাড়ি যাবনি। আসলে বলতে গেলে আমি ছোটবেলা থেকে ফ্যামিলির ভাবে কোনো আদর পাই নাই, তো আমি আমার মাকে কোনোদিন ভাবে মা বলে ডাকিনি। ছেলা থেকে তো ই নাই, ছেলা থেকে মেনে মাথা পাগল। কেমনে হয়েছিল মাথা পাগল? হ্যাঁ, কেমনে হয়েছিল? ওই স্বামীর বাড়ি থাকে না, স্বামী এরকম করছে, অত্যাচার করছিল? অত্যাচার করছে। মাথা কি ফেলে ফুটে দিছিল বাড়ি দিয়ে এরকম? হ্যাঁ, হ্যাঁ, ওই ওগুলা থাকে কিছু কইয়া পারে না। তখন মা ছিল বাচ্চা, মা লেগেছে। তো আপনার থানা পুলিশ করেন নাই, আইনের আশ্রয় নেন নাই, এরকম অত্যাচার করছে? আমার নানি বাড়ি থেকে ওভাবে কোনো কিছু করা হয় নাই, বাট আমার মা অনেক কিছু পুলিশের সাথে, পুলিশরাও কিছু করতে পারে নাই তখন। আচ্ছা, তোমার বাবার সাথে যোগাযোগ আছে? বাবাকে দেখছো লাস্ট কবে? দেখছি কিন্তু যোগাযোগ নাই এখন। বাবা কথা বলে না? না, বলে না। বলে না, তখন থেকে 4 বছর আগে একদিন দেখা হয়েছিল, ওগুলা টাকা পেরার হয় না। এখন বিয়ে ওর করছে, সাথে তাও টোটালি একটু হলেও দেখা হয়েছে, বাট আমার সাথে কোনোদিন আমার বাবার দেখা হয় হয় না। তো আমি আমার আমার সাথে সাথে একদিন বাবার হলো। সাথে কথা বলিনি ওইভাবে, আমি বাবা বলে কোনোদিন ডাকিনি। না, তো তুমি তো বললা প্রথম ভিডিওতে বাবা মেরে ফেলতে চেয়েছিলে ধরনের। হ্যাঁ, এই জন্যই এটা তো আমি কোনোদিন ছোটবেলায় আমাকে এই জন্য, বাট আমি কোনোদিন বাবা বলে ডাকিনি। কিন্তু এই ছবিটা আমি প্রথমে চিনতে পারি নাই, বাট যখন সামনে আসছে তারা, আমি অনেক তখন চিনতে চিনতে পারতো। এটা তোমার মা? হুম? এটাই তোমার মা? এটা আইডি কার্ডে। আইডি কার্ডের ছবি? লাগে। তো আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ, sure. ওনাদেরকে কিভাবে পাওয়া গেল? মানে সব আছে আমাদের ভিডিওতে। তুমি যে এই যে ঠিকানাটা বলছো এখানে, তুমি পুরো ভিডিওটা দেখলে বুঝবে আমরা কিভাবে বের করছি, বিস্তারিত আছে। এই যে পাহাড় ভাঙা বলছো না, পাহাড় ভাঙা আখানগর, সরি আখানগর বলছো না? আখানগর পাহাড় ভাঙা বলেছিলাম আমি। হ্যাঁ, তো এটা দিয়েই আমরা আসলে খুঁজে বের করছি। আচ্ছা, কয়েকটা জিনিস আমরা একটু মেলানো, কিন্তু তুমি চিনে ফেলো, তারপর আমরা একটু মেলাই। সেটা হচ্ছে আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম কেরামত। চোর যে বলছে ও এটা কি? এইটা মনে করেন যে ওইটা বলেছে, মনে করেন মানে ওইটা ঠিক আছে কিনা ঘটনা যাচ্ছে না আমরা, কিন্তু সবাই ওরকম কেরামত চোর বলতো কিনা? বলতেছেন। হ্যাঁ, ব্যাস, আর দরকার নাই। মামাদের নাম জয়নাল, মোজা, মইনুল, ইয়াসিন, আইনুল। হ্যাঁ, বড়টার নাম মুজা, তার মেজরের কয়জন বেঁচে আছে মামা? মামা 4 জন আছে। একজন 4 জনই বেঁচে আছে? হ্যাঁ, একটাই ফের মেনে পাগল এখন তীরে গেছে নাই, আচ্ছা, মামাও পাগল হয়ে গেছে? একটা হয়েছে। হ্যাঁ, তো বাকি যারা বেঁচে আছে কেউ আসলো না আজকে? কেউ আসলো না, খুবই না অসাই, মনে করেন যে কায় কোনটি কাজত গেছে ও না খুব গেছে। দুর্বল, মানে পয়সা করে নাই। হ্যাঁ, আমি পয়সা এখানে একটা করে কথা নাই। বলতে চাই, ওরা কোনোদিনও আমাদের পাশে ছিল না। হ্যাঁ, টোটালি আমরা আমাদের মতন করে লাইফ দাঁড় করাই। মামারা ছিল না কখনো? না। ওকে, মামা তো ভাই মুন্না ম্যানেজার হ্যাঁ, আসছে? না আসে নাই, বাট মিল আছে। রানী, জেলি এগুলো মিল আছে? আছে। মামা তো বোন? হ্যাঁ, ঠিক আছে। ভাইয়ের নাম লিটন, ওর কোনো ভাই ছিল? ওই তো ভাই আসছে তো এই লিটন? হ্যাঁ, হ্যাঁ, এই এখানে আসে। আচ্ছা, মামা তো ভাই। তোমরা তো 2 বোন, তোমার মায়ের পেটে রাখতো কেউ না না আচ্ছা। কেউ নাই। আমার মানসিক সমস্যা ছিল, আমার বাবা বিভিন্ন নেশা করতেন, আমার বিভিন্ন কাজ করতেন না। খালা তোমার নাম ডেপু? দেখো, ওই আমার বেটি। আপনার বেটির নাম ডেপু। হ্যাঁ। এখন কিভাবে চলে চাচি? কে আপনার সংসার চলে কিভাবে? এই জন্দি, মনে করেন যে মানুষ কামলা খেতে জল দিয়ে হচ্ছে চলে? হ্যাঁ, ও। জল মজুরি দিয়ে খেলে খাই। আমার নাতিনও আছে 3টা। আপনি জন দেন? হ্যাঁ, কি খাবো? ও কি এতদিন তোমার কাছেই ছিল? হ্যাঁ, তোর নানি জ্বালাতে মজা। আপনি জন দেন? কয় টাকা পান দিনে? কোনো সময় 200, 250, 300। কি করেন?
ধানের সিজনে ধান কাটে, ধান সিদ্ধ করেন, হ্যাঁ, ধান কাটেন, ধান কাটি, এই দেখেন এগুলো করে সংসার চলে। চলে, তাহলে কি খাবো? তো ওদেরকে কিভাবে দেখভাল করবেন, দেখশুন করবেন? এখন ও তো নাই টুকটাক কাজ করে, ও কেমনে চলে? চলাই এইভাবেই খাই। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, আমি আমার ফ্যামিলি পেয়ে গেছি, সো আমার ক্ষেত্রে থেকে আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া উচিত। না, আই রিয়েলি লাইক ইউর গার্লস, বাট ফ্যাক্ট হচ্ছে যে হ্যাঁ, যেটাই হোক আমরা তোমার ফ্যামিলি, রিজিকের মালিক তো আল্লাহ, কোনো না কোনোভাবে চালাইতেছো তো আল্লাহ, ঠিক আছে? এতদিন যে মানে তারা রাখছে আমার বোনকে, এটাই তো বেশি। সেটাই, ওকে তো ফেলে দেয় নাই, ওকে তো মানুষের বাসায়ও দেয় নাই, না, নিজের কাছেই রাখছে। হ্যাঁ, এটাই তো বেশি আমার জন্য। বাবা মা ছাড়া একটা সন্তানের জীবন কতটা ভয়ানক হতে পারে এটা আসলে আপন ঠিকানায় নতুন করে দেখানোর কিছু নাই। বাবা মা ছাড়া সন্তানের জীবন খুব কষ্টকর। এবং আমি যে কথাগুলো বলি আপনাদেরকে, এটা সবসময় সিচুয়েশনাল। আজকের এই কথাটাকে অন্য কোনো ভিডিওতে নিয়ে ম্যাচ করলে হয়তো সাংঘর্ষিক হয়ে যাবে। আমার আজকের এই ভিডিওর প্রেক্ষাপটে একটা কথাই বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে সন্তান নিয়ে আসার আগে, পৃথিবীতে নিয়ে আসার আগে আল্লাহর কাছ থেকে কোনো চেয়ে নিয়ে আসি, অবশ্যই চিন্তা ভাবনা করে নিয়েন যে সারা জীবন রেসপন্সিবিলিটি ক্যারি করতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে আনবেন না, ঠিক আছে? এই হলো বিষয়। বাবা কতটুকু রাইট, মা কতটুকু রাইট, সেটা অনেক পরের বিষয়, কিন্তু সন্তানের ভরণ পোষণ দায়িত্ব, এগুলো তো দুজনেরই দায়িত্ব এবং এটা নেওয়া উচিত। হ্যাঁ, মার ক্ষেত্রে যেটা হয়েছে, মা তো মানসিকভাবে ভারসাম্যহীন, মা নিজেরই ঠিক ঠিকানা নাই, কিন্তু বাবার তো রেসপন্সিবিলিটি ছিল। বাবা ভালো করুক মন্দ করুক সেটা অন্য বিষয়, কিন্তু বাবার তো দায়িত্ব ছিল। এটা যেমন রাষ্ট্রীয় আইনে সত্য, ধর্মীয়ভাবেও সত্য। কিন্তু খোঁজ খবর কিছু নাই। বিহা কইছে, বিহা করে ঢাকা পালান দিয়েছে, হিটি পালান দিয়েছে, আর এই বেডি সব পাঠা দিয়ে। এইরকম কেস বাংলাদেশে তো একটা না, এরকম অনেক কেস আছে এরকম। হ্যাঁ, তো সন্তানকে আসলে কি বলবো, দুঃখজনক। যাই হোক, তোমার আসলে মন ভালো করার মতো আমরা আসলে কিছুই করতে পারলাম কিনা জানি না, তবে এটা ঠিক পেরেছেন আমার জন্য, এটুকুই অনেক। এটুকু আজকালকার যুগে কেউ কারোর জন্য করে না। হ্যাঁ, এর চেয়ে আর বেশি কিছু আমাদের সামর্থ্য ছিল না। আর তোমার ওই প্রথম ভিডিওটা নিয়ে একটু মানে ওই যে সাগর রুনির নাম আসছে, তো অনেকেই যেটা মনে করছে যে আমরা বোধহয় সাগর রুনির কোনো একটা কেস রিভিল করতে যাচ্ছি। এটা আসলে আমাদের একটা ভুল। ওনারা তো আমাদের বাংলাদেশের অনেক পরিচিত একটা পরিবার, আর আমাদের অনেক কষ্টের জায়গা এটা আসলে। তো এটা অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। যাই হোক, তুমি হয়তো ওনাদের কোনো একটা কাজিনের বাসায় কাজ করেছো, যেটা তুমি বলেছো এই ভিডিওতে। আমি আর ওই প্রসঙ্গটা আনতে চাইলাম না। যখন আমি বলেছি ওইখানে আমার ফার্স্ট জার্নি, মানে ওদের কে দিয়ে গিয়েছিল? তোমার নানু? ওখানে আমার নানু দিয়ে গেছিল, আর যার সাথে এসেছিলাম তার নাম ছিল তমা। তমা আন্টি, তাকে বলে চিনি। তো উনি আমার খোঁজ খবর সব নিয়ে। যাই হোক, এটা একটু র্যান্ডম কথা। প্রথম কথা হচ্ছে যে এটা আসলে ওনাদের ওই ফ্যাক্টের সাথে কোনো মিল নাই, এবং এগুলো খুবই র্যান্ডম কথা। আর ওর জীবনে ভালো মন্দের সাথে ওনার বা ওনার আত্মীয় স্বজন পরিবার কেউই জড়িত নয়। কিন্তু যেহেতু ওনাদের নাম হঠাৎ করে টাইটেলে চলে আসছে, যে কারণে ওনার ভিডিওটা নিয়ে অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছেন, এবং ডেফিনেটলি তাদের জায়গা থেকে তারা কষ্টও পেয়েছেন। সো এই কারণে আমি ভিডিও শুরুতে সরি বলেছি, এখনও সরি বলছি। আই ডু অ্যাপোলজি ফর দ্যাট। বাট এটা আসলে খুবই অনিচ্ছাকৃত। হ্যাঁ, তো আর ওর লাইফের এই সমস্ত ঘটনার পেছনে আসলে কষ্টদায়ক যে ঘটনাগুলো, সেগুলোর সাথে কিন্তু ওনাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট তোমার জন্য নিয়ে আসতে পারলাম, এটা হচ্ছে বড় কথা। তোমার ফিউচার নিয়ে পরিকল্পনা কি? তুমি কি করতে চাও? ভবিষ্যতে আমার ওরকম কোনো প্ল্যান নেই, কারণ আমি আগেও বলেছি, কারণ আমার পড়াশোনা কোনোদিনই হয়নি। সো আমি মোটামুটি কিছু করার জন্য ট্রাই করি। তুমি একাডেমিক্যালি পড়াশোনা এই বয়স শেষেও করা যায়, আমি যতদূর জানি। তুমি যদি করতে চাও সেখানেও তুমি চেষ্টা করতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি পড়াশোনা একাডেমিক্যালি যদি নাও করতে পারো, তুমি ওই যে থাকে না কিছু স্কিল ডেভেলপমেন্ট, মানে কর্মদক্ষতা, হ্যাঁ, ওই জায়গাগুলো উন্নত করে। লাইক যে পার্লারের কাজ শেখে অনেকেই, তারপরে তোমার হচ্ছে ভোকেশনালি অনেক ধরনের কাজ জানে, অনেকে সেলাইয়ের কাজ জানে, রাইট? সো এইগুলোতে তুমি নিজের স্কিল ডেভেলপ করতে পারো। আর বাংলাদেশে আসুনা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, তুমি নাম শুনেছো কিনা আমি জানি না। হ্যাঁ, ওখানে আমি গিয়েছিলাম লাস্ট ভিজিটে। ওখানে ওরা কাজ করে। সো তোমার কথা বলে তুমি যদি অ্যাপ্লাই করো, আমার ধারণা সেখান থেকেও তোমার জন্য একটা ভালো ব্যবস্থা হতে পারে। যদি ইন ডিটেলি যদি না চায়, অনেক সময় ওখানে তো ওরা জাকাতের অর্থ দিয়ে করে, বাছাই করে যারা আসলেই দুস্থ তাদেরকে হেল্প করে। সেক্ষেত্রে তুমি ভিডিওটা সাজেস্ট করতে পারো ওনাদেরকে যে আমি আসলে আপন ঠিকানার মাধ্যমে এসেছি। সেক্ষেত্রে আমার মনে হয় তোমার জন্য ওনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, যদি তোমার জন্য সেটা কমফোর্টেবল হয়। সো আমি মনে করি কি, আল্লাহ আসলে তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। তুমি তো বুঝতেই পারলা যে তুমি বড় বোন, এখন ও ক্লাস 9-এ পড়ছে, তোমার অনেক বড় রেসপন্সিবিলিটি। ওনার তো বলতে গেলে বয়স চলে গেছে, তাই না? সো ইনশাআল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভালো কিছুই হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবো। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটু ফর্মালি আপনাদেরকে বলি, 756 নম্বর পর্বটা সফল হলো, এবং এটার মধ্য দিয়ে আমাদের
জান্নাতুল ফেরদৌস বৃষ্টি তার পরিবারের কাছে ফিরে গেল। এটার মধ্যে দিয়ে 437টা সফল আপন ঠিকানা, ইন টোটালি লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। এবং আলহামদুলিল্লাহ সফল ভিডিও। কিন্তু ওর মায়ের যে ছবিটা দেখিয়েছি, এটা যদি ঠাকুরগাঁয়ের কোনো লোকজন দেখে থাকেন, উনি কোথায় থাকেন? আসলে সত্য কথা বলতে গেলে এটা আমার কাছে খুব কঠিন মনে হয়। এরকম মানসিকভাবে যারা অফ, তাদেরকে রাস্তায় পড়ে থাকলে চেহারা চেঞ্জ হয়ে যায়, তাদেরকে খুঁজে বের করা খুব মুশকিল। আমরা বরং দোয়া করতে পারি ওর মা যাতে বেঁচে থাকেন এবং ওর মা যাতে ওদের কাছে ফিরে আসেন। এর চাইতে আনন্দের খবর ওদের জন্য কিছুই হবে না। যেহেতু মনে লক্ষ লক্ষ হেদের মানুষ, নাই কেন ওই সময় গুলাগুলি চলিছিল তো মনে করেন যে ঠাকুর গায়ে বসে ওইছিলে রাত থাকিলে সকালেই চলে যায়, তারপরেই ওই দিন হচ্ছে ওই দিনটা আর যায়নি, ওই দিনতে যাওনি মোর বইন কোনো খাও ওঠেনি, সকালে আপনার ধারণা করছেন গোলাগুলিতে মারা গেছে? মারা গেছে। না, ভালো কিছু চিন্তা করি আমরা, আল্লাহ ভরসা, হয়তো বেঁচে আছেন, হয়তো আসবেন কোনো একদিন। এই বিষয়গুলো খুব থাকিলে কষ্টের। একটা দিন ওর ছিলে মানে কাহা নাই তো। সারা জীবন ওরা প্রত্যাশায় থাকবে, আর আমাদের দোয়া থাকুক যে ওর মা যাতে ফিরে আসে। এই হচ্ছে অবস্থা। আমরা এবার পরের ধাপে যেতে চাই। বাকি দুজন যারা আছে তাদের সাথে দেখা করবি, আসেন, চলো। ফটো লাগবে না, আসেন, চলে আসেন চাচি। বসুন, জায়গা আছে। ওনারা চিনছেন? চিনতে পেরেছি আপনাকে। কে হয় আপনার? খালাতো ভাই লিটন। খালাতো ভাই লিটন। ওনার বাবাই তো দিয়ে আসছিল না? তো লিটনের নাম্বার ছিল না আপনার কাছে? ছিল, আমি ওনার নাম্বার আর ওনার বাবার নাম্বার বন্ধ পাইছেন না? যাই হোক, আপনার মামা বেঁচে নাই, বাবা মানে খালু হবে। খালু বেঁচে নাই, উনি মারা গেছেন। আর এই লিটন ঢাকাতেই ছিল, ক্যান্টনমেন্টে বোধহয় জব করেন না? তো এই হলো অবস্থা এখন। লিটন, আপনার ধারণা হচ্ছে যে ওর বাড়ির ঠিকানা জানতো? আমার ধারণা হ্যাঁ, ও তো বাড়ি চিনতো মনে হয়। আপনি যদি কিছু বলতে চান কথাবার্তা। বাড়িতে ও যায়নি কেন আমি জানি না, এটা কিভাবে বলবো। আমি ওর স্যারের সাথে কালকে কথা বলছি। কোন স্যার এটা? এটা হচ্ছে আমার নাম বলেন না আর কি। হ্যাঁ, আমার বাবা যেখানে রেখে গেছিল। হ্যাঁ, তো আমি বললাম যে উনি আমাকে বলছে যে 2-3 বছর আগে নাকি ও বাসা থেকে বের হয়ে গেছে। 2-3 বছর আগে না, আমি এক্স্যাক্টলি ওই দিনও বলেছি যে 1.5 বছর আগে আমি বের হয়ে গেছিলাম, একটা বাসায় চাকরি করেছিলাম। তো 1.5 বছর, এখানে 2-3 বছর কেন বলা হচ্ছে আমি আদৌ জানি না সেটা। তারপর পালানোর পরে এ নাকি পালাই গেছে। হ্যাঁ, ও তো বলেছে যে পালিয়েছে। মানে এটা ওনার ভাষ্য। হ্যাঁ। এই কথাই এটাই আমি শুনছি ভিডিওতে, অনেক যে পালাই টর্চার গেছে। করা হতো পালানোর আমাকে। পরে সে নাকি ওনার বাড়ির মালিকের ওয়াইফের ব্যাগ থেকে অনেক টাকা নিয়ে গেছে। এটা হচ্ছে উনি বলছে। ইভেন উনি এটা রং কথা, আসলে আমি এরকম এটা মেয়ে না। উনি আর তো আমি এবার যতগুলি বাসায় থেকেছি এ পর্যন্ত কোনোদিন টাকা নিয়ে আমাকে কেউ চুরির যাক, ওর অপবাদ প্রসঙ্গে আমরা না যাই ভাইয়া। উনি ভাটালা থানায় এর নামে মামলা হ্যাঁ, করেছে। সেটা এটা তো ও এটা ওনার বলছে। কথা বলছে, এটা এটা আমি ও just বলছে, বললাম। এটা ও কিন্তু বলছে। আমার এখানে আরেকটা কথা আছে, আমি যে টাকাগুলি পাই দয়া করে যেন তারা ফেরত দিয়ে দেয়, নাহলে কিন্তু তাদের এগেইনস্টে আমি অনেক কিছু করতে বাধ্য হব। ওকে খোঁজা হয়েছে বা ও তো এখন দেখেন ওর ফোন নাম্বার কারো কাছে ছিল না, ওকে খুঁজবে কিভাবে মানুষজন? আর ওরা থাকে গ্রামে। না, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে 1.5 বছর আগেও বাসা থেকে বের হয়ে গেল। আমার তারিখটাও মনে আছে, জানুয়ারি 14 তারিখে আমি ওনার বাসা থেকে বের হয়ে তো যাই। আপনারা জান নাই কেন ওখানে? মানে কোথায়? 1.5 বছর আগে ওর বাসায় যান নাই কেন? 1.5 বছর আগে 1.5 কোন বছর বাসায়? যে বাসায় দিয়ে গেছেন ওদেরকে, ওখানে তো আমরা তেমন একটা যাই না। ও তো ওখান থেকে যাওয়ার পর থেকে আমাদের তেমন একটা, আমার বাবা মারা গেল, তারপর থেকে ওখানে তেমন একটা যোগাযোগ নেই। কিন্তু আমার আর নানি, আমার নানি যখন মারা যাওয়া হয় তখন আমার নানির লাশ দেখতে আমাকে নিয়ে যাওয়া হয়নি কেন? এটা তার স্যার ভালো বলতে পারবে। তার স্যার নাকি বলছে যে যাওয়ার দরকার নেই, থাক, এত কষ্ট করে যাবে। কিন্তু আমার স্যার তো আমাকে বলেছিল লিটন নিয়ে যেতে চায় নাই। আমি আগে চলে গেছিলাম, আমি এটা বিষয়ে বলতে পারবো না। ও যেতে চায়নি। ওর স্যার বলছে যে কি যেন বলছিল যে ও যাবে না। ও বলছে যে মরলে মরুক, আমার কি। ইভেন আমি এটা ও নাকি বলিনি, আমি জীবনে এগুলি বলতে পারি না, কারণ আমি আমার লাইফের সবথেকে বেস্ট মানুষ যে আমার নানি, যার সাথে আমি এর আগেও কথা বলে গেছি মিডিয়াকে, যে আমি তার কাছে সবকিছু শেয়ার করতাম। সে ছাড়া আমার দুনিয়া আর কেউ ছিল না, আমি মনে করি বেস্ট। আমি এখানে কার কথা, আমি হচ্ছে তার স্যারের সাথে অনেকদিন ধরে মানে কথা বলিনি সরাসরি। একে তো আজকে দেখলাম অনেকদিন পরে, প্রায় 6-7 বছর হবে না? 7 বছর পরে 7 বছর দেখা পরে হয়েছে। দেখলাম। আর কথা না বলে তো আমি কিভাবে বুঝবো? এখন ওর স্যার বলতেছে টাকা নিয়ে গেছে, এ বলতেছে কোনো কিছু নেই নাই। ওনাকে- আমি কিভাবে গেস করবো কোনটা সত্যি? যাই হোক, সমস্যা নাই। এখন কথা লিটনের সাথে অনেক বুয়াই কথা বলেছে যে আমার হাতে ঘা ছিল, এটা আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন, এটা আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। উনি ফোন ধরে বলেছে যে ও যেভাবে আছে সেভাবেই থাকুক, ওর সাথে এখন আমি কোনো যোগাযোগ করতে চাচ্ছি না। আচ্ছা, আরেকটা কথা, ওকে আমি একবার বাসায় নিয়ে গেছিলাম। বাসায় নিয়ে গেছিলাম, ওই খালা জানে, তারপর হচ্ছে ওর বোনও জানে। বাসায় নিয়ে গেছিলাম, ওরা বলছে যে তোরে আমি আইনে দিলাম, আমি আর তোর রিস্ক নিব না। তো আমার বাবা দিয়েছিল,
আমার নানি বলছে যে আমার বাপের নামে যে আমার বাপ নাকি ওরা বিক্রি করে দিছে। তো আমি পরে নিয়ে গেছি, ও পরে কেন আসলো? আচ্ছা শোনেন, আমি কয়েকটা জিনিস একটু বলি। পরে থেকে আমি তার বিষয়ে সত্যি কথা, পরে থেকে আমি তার বিষয়ে কোনো কেয়ার করিনি। আপনার নাম লিটন? আমার দরকার নেই, লিটন ভাই। ছিল না, এই জন্য আমি করি যে ও কথাই শুনে না। লিটন ভাই শোনেন, আমি যেটা বুঝি, ওর স্যারকে দিয়ে বলছে ও নাকি আমার বাবাকে জুতা দিয়ে পিটাবে। শোনেন সব লিটন, ভুল কথা, রং কথা। আমি তা আমি কেন আমার বাবাকে সে এইভাবে বলবে, আমি কেন তার সাথে কথা বলবো? আচ্ছা শোনেন, আমি বলি লিটন ভাই, আমি বুঝতে পারছি আপনাদের দুজনের মধ্যে ওই ভাই বোনের সম্পর্কের জায়গাটা একটু কষ্টকর ব্যাপার স্যাপার আছে। শোনেন, আপনার বয়স কত ভাই? আমার বয়স এক্স্যাক্টলি 26 রানিং। 26। সো আপনি বলতেছেন আরও প্রায় 7 বছর 8 বছর আগেকার গল্প, রাইট? ওর বয়স 18। সো এই আপনার 6-7 বছর আগের যে বয়স আর ওর বয়স, অবশ্যই এই দুজনের বয়স দিয়া gap ছিল। মানে আসলে কি রাইট কোনটা রং এগুলো বিচার করা যায় না। বাট এটা ঠিক যে ওর ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস। অবশ্যই। মানে আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা দুনিয়াতে বেঁচে নেই, আপনার মা বেঁচে আছে, আপনি ফ্যামিলি থেকে যে সাপোর্টটা পাইছেন বা আমি যে সাপোর্টটা ওকে পাইছি। একটা বিষয় ক্লিয়ার করতে বলেন, আমার বাবা, আমি কিন্তু স্যারের সাথে কথা বলছি, ওর যে স্যারের সাথে, ও বলছে যে বৃষ্টি যে কাজ করছে ওর মারফতে বা ওর ওই বাবদে কোনো টাকা পয়সা নেয় না। ওর স্যার আমাকে কালকে বলছে। ভাই ওগুলো আপনারা পরে দেখেন, ওগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে কি, ওর আমি আপনি যে সাপোর্টটা পাইছি বাপ মায়ের কাছ থেকে, ও ওই সাপোর্টটা পায় নাই। তা তো অবশ্যই। এইটা বিষয়তে কারো কোনো দ্বিমত নাই আছে। না, ওর মা ধরেন কোথায় আছে আমরা জানি না, ওর বাপ ছোটবেলা থেকে ওকে দেখে নাই, এটা আপনি একমত? অবশ্যই। সুতরাং এইরকম একটা বাচ্চা এই বয়সে এসে ওই ছোটবেলা থেকে যে ধরনের ঘটনার মধ্য দিয়ে গেছে, সেখানে ওর কোনটা রাইট ছিল কোনটা রং ছিল এগুলোর জাজমেন্টে আমরা যাব না। বুঝতে পারছেন ভাইজান? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই দুইটা বোনকে বাকি জীবন যতটুকু পারেন, খারাপ না হলেও ভালো দিয়ে সহযোগিতা করা। আজকের দিনের পর থেকে অতীতে কি ছিল আপনার বাবা হয়তো ভালোর জন্যই করেছে, সেটা ভালো হয়নি ধরেন ওর জীবনে। সবসময় ট্রাই করি। এটাই থাক, এগুলো বলবো না। না, এগুলোতে যায় না, এগুলোতে আর যায় না। ওকে আর জাজমেন্টে নিয়েন না, প্রথম কথা হচ্ছে এইটা। হ্যাঁ, ওকে জাজমেন্টে নিয়েন না। ওর জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটাতে ও রাইট না রং এই জাজমেন্টে যাওয়ার সুযোগই নাই। কারণ ও ধরেন প্রাপ্তবয়স্কই ছিল না, ও ছোট মানুষ ছিল। যেখানে ওর হেসে খেলে বড় হওয়ার কথা, সেখানেও মানুষের বাসায় কাজ, বিভিন্ন রকমের ফিজিক্যাল মেন্টাল টর্চার, সব ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছে। বুঝতে পারছেন? যেই শৈশবটা আপনি পান নাই, আমি পাই নাই, সুতরাং আমরা ওটা বিচার করতে পারবো না। যেখানে বাবার কাছে থাকার কথা, মায়ের কাছে থাকার কথা, এই সময়টাতে হচ্ছে হলো এইগুলো ফেস করছে। তো ওই সময়টাতে আপনি যদি ওকে জাজমেন্টে নেন, তুমি এটা করছো না, করো না, এটা করো না, এটা তো আসলে ওর তো দুনিয়াতে এভাবে আসে নাই যে মানুষের বাসায় কাজ করবে ছোটবেলায়। বুঝতে পারছেন? সো এগুলোর বিচারের দিকে নিয়ে না, বরং এটা আপনাদের বোন তো। হ্যাঁ, সো ওই ভালোবাসাটা দিয়ে থাকেন। আর আপনি আজকে আসছেন তো মূলত ওকে নেওয়ার জন্যই। জি অবশ্যই, ও জিতে গেলে অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ, সো ওই সাপোর্টটুকু যেন ওর প্রতি থাকে, এই হচ্ছে বিষয়। ভাই আমি কি ঠিক বলছি? হ্যাঁ অবশ্যই ঠিক বলেছো। চাচি মিলাই ঝিলাই থাকেন। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে এতটুকুই করার ছিল, এর চেয়ে বেশি কিছু করার নেই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। বৃষ্টি, জি ভাইয়া, আহ, থ্যাংক ইউ। হ্যাঁ, সো ভালো কিছু শুনতে চাই এরপরে আর। ঠিক আছে, অতীত ওই যে কে হায় বেদনা যেন একটা আছে না, যে ওই যে খুঁড়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, ওইগুলা যেন না হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো। আপনিও ভালো থাকেন ভাইয়া, একটু মিষ্টি মুখ করুন। এটা উঠাই দিতে। ও আচ্ছা, ফুলটা আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ধরেন তো, ক্যামেরাটা আমার দিকে ধরতে পারবেন? জি, এদিকে আসুন, কোথায় বললেন? থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে আমি এটুকুই দিতে পারি। থ্যাংক ইউ, নাইস ফ্লাওয়ার, থাকবেন ভালো। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন চাচি, হ্যাঁ মিষ্টি মুখ করেন সবাই, আমি শেষ করি ভাই। ওর সাপোর্ট করি, অবশ্যই করবো, যেই অবস্থায় থাকুক না কেন। তবে আমার কথা হচ্ছে যে ওকে হচ্ছে আমি যা বলবো এটা যদি ওর না শোনে তখন তো আমার খারাপ লাগবে, তখন তো আমি এগুলো খারাপ কিছু লাগবে, বলবো না। কিন্তু সেটার ইফেক্টে যায় না ভাই। কিন্তু হ্যাঁ। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, ওনারা পাশে থাকলেই হবে, বাট আমি কারো উপর ডিপেন্ডেন্ট না। আলহামদুলিল্লাহ, সেটা তো তোমার জন্য একটা বেটার প্লাস। শুধু এই সাপোর্টটুকু দিয়ে বোন হিসেবে। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। ভালো থাকেন ভাই, শেষ করি। জি, আসসালামু আলাইকুম। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ ভিডিওটা একেবারে শেষের দিকে, এই ভিডিও শেষের দিকে এসেও শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা আপন ঠিকানা হচ্ছে আমাদের মানে একটা আত্মার বন্ধনের জায়গা। এখানে আমরা কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে আমরা মানে ইন্টেনশনালি তো প্রশ্নই ওঠে না। তো সেই জায়গা থেকে কখনো কোনো ঘটনার প্রেক্ষাপটে যদি কেউ কষ্ট পেয়ে যান বা কোনো ধরনের দুঃখ পান, সেটা সম্পূর্ণরূপেই অনিচ্ছাকৃত। যেমন ধরেন আজকে যে ভদ্রলোকের কথা এসে চারপাশে উনি কাজ করেছে, আমরা আগাগোড়া চেষ্টা করেছি ওনার পরিচয়টা যাতে এখানে রিভিল না হয়। অনেকে আমাদেরকে বলেছেন যে তার পরিচয়টা রিভিল করার জন্য, তাকে একটা প্রশ্ন করার জন্য। ধরেন আমি যদি পরিচয় রিভিল করে তাকে কোয়ারি করতাম বা তাকে আমি যদি ফোন করতাম, সেটা একটা গল্পের অন্য ডাইমেনশন থেকে চলে যেত। আমার কাজ তো আসলে সেটা না। আমার কাজ হচ্ছে দুটো পরিবারকে মিলিয়ে দেয়া। কিন্তু এই দুটো পরিবার যখন আমি মেলাতে যাব, এক পরিবার এখানে এসে যখন পরিবার খুঁজবে, তখন তার জীবনের গল্পটা ছোটোখাটো হলেও আসবে। এবং যারা এখানে আসেন তাদের মোটামুটি গল্পগুলো এরকম, বিভিন্ন জায়গাতে ভিকটিম, বিভিন্নভাবে ভিকটিম। এবং এই গল্পগুলোর মধ্য দিয়ে আমরা যাতে সচেতন হই। আমরা জানি না ওর জীবনে কী ঘটেছে, কোনটা রাইট কোনটা রং, বাট এটা ঠিক কয়েকটা জায়গাতে আমরা সবাই একমত, ওর যে শৈশবটুকু পরিবারে হওয়ার কথা ছিল, সেই শৈশবটুকু অত্যন্ত বেদনাবিধুর। এই বেদনাবিধুর শৈশব নিয়ে আমাদের আসলে জাজমেন্টে যাওয়ার সুযোগ নেই। প্রতিটা শিশুই নিরাপদে বড় হোক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।